হটস্পট অন করা ছিল, আমি ল্যাপটপ চালাচ্ছি। আচ্ছা দেখো, আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি এটা পুরোপুরি হচ্ছে ক্লার্কশিপ মেন্স এবং তোমাদের যাদের পুলিশের মেন্স আছে এই দুটো পরীক্ষাকে মাথায় রেখে। দেখো, এই ক্লাসটা তোমাদেরকে প্রথমে আমি করাবো সেটা হচ্ছে যে বেসিক কিছু জায়গা প্রথমে বোঝাবো। সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দেব বা কাজ দেব, তোমরা সেগুলো করবে, আমি সেগুলো ডিসকাস করব। কারণ ক্লার্কশিপ বলো বা পুলিশের পরীক্ষা বলো, বিষয় কিন্তু মাত্র এক সেকেন্ড। ক্যামেরাটা অফ করো। আচ্ছা দেখো, তোমাদের যদি কারোর কিছু বক্তব্য থাকে, সাউন্ড ব্রেক হচ্ছে ম্যাম, এবার শুনতে পাচ্ছ পরিষ্কার? ওকে, দেখো আমাদের এই পিএসসির ক্লার্কশিপ বলো বা পুলিশের এক্সাম বলো, সেটার প্রধান ফোকাস বা তার প্রধান চিন্তা ভাবনাটা কিন্তু পুরোপুরি বা বাংলার ক্ষেত্রে যে তিনটে বিষয় আছে, একটা ট্রান্সলেশন, একটা প্রেসি, আর একটা হচ্ছে প্রতিবেদন, এই তিনটেতে আমরা সীমাবদ্ধ থাকবো। এই তিনটে বিষয়ের মধ্যে ক্লার্কশিপের পরীক্ষাটা পার্টিকুলারলি ৮ ঘন্টা, যদিও তোমাকে আলাদা করে ৮ ঘন্টা টাইম দিয়ে দেবে না, তোমাকে দেবে হচ্ছে পরীক্ষার জন্য টাইম দেবে হচ্ছে ১ ঘন্টা। তাতে তোমাকে বাংলা ইংরাজি দুটো বিষয় দিয়ে দেবে, টোটাল ৬টা টপিক লিখতে হবে এবং সেই ৬টা টপিকের মধ্যে তিনটে টপিক হচ্ছে বাংলা, এবং এই তিনটে বাংলাকে আমরা কিভাবে আলোচনা করছি এবং কিভাবে দেখছি সেটা কিন্তু দেখতে হবে। অর্থাৎ তাকে আমরা কিভাবে আলোচনা করছি, কিভাবে সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইগুলো কিন্তু আলোচনা করতে হবে। তা না হবে কিন্তু আমরা এই যে টাইম ম্যানেজমেন্ট, এইটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ ভালো করে ভেবে দেখো, ৮ ঘন্টায় তিনটে বিষয়, তার মানে প্রতিটা বিষয়ের জন্য আমাদের কাছে ১০ মিনিট করে টাইম। তাহলে ১০ মিনিটে যদি একটা বিষয় আমাকে সম্পূর্ণ ভেবে লিখতে হয়, তাও তার থেকে তুমি ১ মিনিট করে বাদ দাও, কারণ পরীক্ষার হলে অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করা এগুলোর জন্য টাইম যায়। তা আমি সেখানে যদি ৫-৬ মিনিট বাদই দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকে ৬টা বিষয় থেকে ১ মিনিট করে বাদ গেলে ৬ মিনিট, আর আমার সেই বিষয়ের জন্য ভাববার জন্য টাইম পড়ে থাকে ৯ মিনিট। তাহলে ৯ মিনিটের মধ্যে আমাকে একটা প্রেসি ভেবে লিখতে হবে। আচ্ছা, প্রতিবেদন তাই করতে হবে। তাহলে এই জায়গাগুলো আমাদের কখন কিভাবে তৈরি হয় সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা কথা ভুলে গেলে চলবে না, যে আমরা এই যে বিষয়গুলোকে যখন দেখব, আলোচনা করব, তোমাদের যা যা কোয়েরিজ থাকবে সেই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে বলতে হবে, মিটিয়ে নিতে হবে, না হলে কিন্তু সমস্যা।
আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আচ্ছা, 8ই নভেম্বর থেকে আমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে। তো দেখো, প্রথম টপিক কি আমাদের আজকে? সারাংশ। আমি পিএসসি ক্লার্কশিপ বলো বা আগে তোমাদের পুলিশের এক্সামে সারাংশ দিত, বর্তমানে কিন্তু লাস্ট কয়েকটা পরীক্ষাতে দিচ্ছে না, কিন্তু আমার ক্লার্কশিপের এক্সামে কিন্তু থাকে। তো আমি এই বিষয়টাকে তাই অ্যাভয়েড করতে পারবো না, ক্লার্কশিপে আমার রয়েছে, তাই আমি কি করব, জিনিসটাকে শিখে নেব। সারাংশ জিনিসটা কি? সারাংশ জিনিসটা হলো, আমাকে একটা প্যাসেজ দেবে, সেই প্যাসেজটাকে পড়তে হবে, বুঝতে হবে ভালো করে, বুঝে তার ওয়ান থার্ডের মধ্যে আমাকে আনসারটা করতে হবে। এই ওয়ান থার্ড বলতে কি বোঝাতে চেয়েছে? ওয়ান থার্ড বলতে বোঝাতে চেয়েছে 3/1 ভাগ। অর্থাৎ যদি 90টা শব্দ থাকে, তাহলে আমার উত্তর কিন্তু হবে 30-এ। এবার সেখানে +-5 রয়েছে, মানে সবচেয়ে কম 25টা, সবচেয়ে বেশি 35টা। এর থেকে কম বা এর থেকে বেশি কিন্তু আমি লিখতে পারবো না। দেখো, আচ্ছা, প্রেসি লেখার নিয়মগুলো কি কি? না, প্রেসি লেখার নিয়মগুলো হলো, প্রথমত কতগুলো জিনিসকে আমাদের মাথায় রাখতে। একটু একটু সাউন্ডটা অফ করো, আমি ছাড়া কেউ তোমরা। আচ্ছা, দেখো, এই প্রেসি লিখতে গেলে কতগুলো বিষয়কে আমাদের নজরে রাখতে হবে। 1 নাম্বার, প্রেসিকে কি হতে হবে? প্রেসি যেন আমরা যখন পড়ছি এবং আমরা যখন সেটাকে নিয়ে আলোচনা করছি, সেইটার মধ্যে যেন একটা সহজ বোধ্যতা থাকে। অর্থাৎ আমাদেরকে প্রেসির ল্যাঙ্গুয়েজ দিতে পারে, আমাদেরকে প্রেসির ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন দিতে পারে, যেমন ইচ্ছে দিতে পারে, কিন্তু কেমন আমার লেখা কেমন হবে? আমার লেখা হবে সহজবোধ্য, এবং সাধু ভাষায় থাকতে পারে, কিন্তু আমার লেখা কেমন হবে? চলিত। তো এই জিনিসগুলোকে দেখতে হবে, মানে আমরা সারাংশ কিন্তু কখনোই সাধু ভাষায় লিখতে পারবো না। কারণ সাধু ভাষায় লিখলে কি হবে? সাধু ভাষায় লিখলে কিন্তু আমরা নিশ্চয়ই পরীক্ষার পুরো খাতাটা সাধু ভাষায় লিখছি না। তাহলে আমার পরীক্ষার খাতাটা যদি আমি চলিতে লিখি, তাহলে এটাও আমার কিসে লিখতে হবে? চলিতেই লিখতে হবে। আচ্ছা, এবার দেখো, এই সারাংশ যখন আমরা লিখবো, কনসেপ্টটাকে কিভাবে ভাববো? প্রথমে একটা প্যাসেজকে বারবার পড়বো। বারবার পড়লে কি হবে? না, সেইটার প্যাসেজটা সম্বন্ধে আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে। সেই ধারণাটা কিরকম? যে প্যাসেজটা কি বলতে চাইছে, এটা ভাবার্থ না তথ্যধর্মী? অর্থাৎ এই যে আমরা প্যাসেজটা পড়ি, প্যাসেজটা কত ধরনের হয়? প্যাসেজটা সাধারণত 2 ধরনের হয়, একটা তথ্য নির্ভর আর একটা হচ্ছে ভাবধর্মী। এই যে তথ্য নির্ভর বা ভাবধর্মী, এটাকে আমরা বুঝি কি করে? তথ্য নির্ভর মানে কি? ধরো কোনো জায়গার বর্ণনা, কোনো অঞ্চলের বর্ণনা, এইগুলো যেখানে থাকে, সেটাকে আমরা কি বলি? তথ্য নির্ভর। বা কোনো ঘটনার বর্ণনা বা কারোর কোনো বিষয় সম্বন্ধে সেখানে বলা রয়েছে, যেমন ধরো পালামৌ অঞ্চলের বর্ণনা, এইগুলোকে আমরা বলি হচ্ছে তথ্য নির্ভর। অর্থাৎ যেখানে আমার ইনফরমেশন দিয়ে দিয়েছে, সেই ইনফরমেশনকে কেন্দ্র করে আমার আনসার তৈরি হবে। আর তাহলে এখান থেকে কি করতে হবে? গুরুত্ব অনুযায়ী ইনফরমেশন বাদ দিতে হবে। আর কি থাকে? আর থাকে হচ্ছে এই
এর সাথে থাকে হচ্ছে ভাবধর্মী। সেটা কি ধরনের প্যাসেজ? না, ভাবধর্মী বলতে বোঝায় যার অন্তর্নিহিত ভাব রয়েছে। সেটা কিরকম অন্তর্নিহিত ভাব বলতে? যেমন ধরো, এই অন্তর্নিহিত ভাব জিনিসটা কি? একটা প্যাসেজ, তার একটা অন্তর্নিহিত চিন্তা ভাবনা রয়েছে, সেইটা অনুযায়ী আমরা তাকে এক্সপ্রেস করব, আমরা সেটাকে বোঝাবো। এই যে অন্তর্নিহিত ভাব অনুযায়ী বোঝানো, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ভাবধর্মী, যেখানে অন্তর্নিহিত কনসেপ্টটাই আসল হয়ে দাঁড়ায়। এই অন্তর্নিহিত ভাবটা যেখানে গুরুত্ব পায়, সেই জায়গাটা কিন্তু সব সময় কিভাবে তাকে দেখছি, কিভাবে তাকে বিবেচনা করছি, এইটাকে কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ অন্তর্নিহিত ভাব জিনিসটা কিন্তু কিরকম, ধরো আমাকে বলছে যে একটা আহ তুলনা দিচ্ছে, বা কোনো বিষয় সম্বন্ধে কারোর সাথে আলোচনা করছে, সেই যে বিষয় নিয়ে আলোচনা করছে সেইটা মুখ্য বিষয় নয়। ধরো কালিদাসের সাথে তুলনা করা হচ্ছে, যে কালিদাসের গুণের সাথে আমি তুলনা করছি। কি রকম ভাবে করছি? যে কালিদাসকে আমরা সাহিত্যে কিভাবে মনে রেখেছি বা কেন মনে রেখেছি, সেটাকে আমি তুলনা করছি। সেটাকে করতে গিয়ে বলছি যে এটাকে আমরা যে তুলনা করছি বা এটাকে বলছি, কেন বলছি বা কিভাবে আলোচনা করছি, এই জায়গাটাকে যখন আমরা তুলে ধরছি, সেটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব। একটা জিনিস দেখো, এই যে তুলনাটা, সেটা কার সাথে কাকে করা হচ্ছে, কোনটা আসল বিচার্য বিষয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। ওটাই কিন্তু অ্যাকচুয়াল বিষয়। এবার আমরা একটা প্যাসেজ দেখলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। দেখো, 1000 বছর আগেও আমাদের দেশে বৈরাগ্য বৈরাগ্যী ভিমান বৈরাগ্যী ভিমানী ছিল বিস্তর। এরা সমাজের সেই ভাগটা, যে ভাগ বৃহৎ ব্যবধান সইতে না পেরে সুতোছেঁড়া ঘুড়ির মতন আকাশে নিরুদ্দেশ হয়ে যায়। এরা ধনী লোকের ধনভার লাঘব করে দারিদ্রের দারিদ্রতার লাঘব করেন, কেননা সেই জন্য অনেক দুঃখ ভোগ করতে হয় এবং কোনোদিন সে ভোগের শেষ নেই। প্রকৃতির অনাদ্যন্ত এই যে সাধনা, এই ভারসাম্য, এই ভারসাম্য সাধনায় প্রকৃতির সাথে সন্ন্যাসীর যোগ দেয় না। সে চিরকালের মতো সিদ্ধি চায়। সে জগতে প্রতিদিন বড় বড় গ্রহ নক্ষত্র ভাঙছে, মহাশূন্যের গর্ভে বড় বড় নৌকাডুবি ঘটছে, প্রতিদিন ছোট ছোট অণুপরমাণু থেকে নব নব গ্রহ নক্ষত্র গড়ে উঠছে, ছোট ছোট প্রবাল কীট মিলে অপূর্ব প্রবাল দ্বীপ গেঁথে তুলছে। এই প্রতিদিনের খেলা করে সন্ন্যাসীকে কেউ পাবে না। সে তার কাঁথা কম্বল ছাল বাকল আঁকড়ে ধরে বিবাগী হয়ে গেছে। দেখবে, আমাদের সংসারে দু ধরনের মানুষ থাকে। আহ কিছু লোক থাকে, তারা ভয়ঙ্কর সন্ন্যাসী। তারা প্রতিটা ছোট ছোট জিনিসে তাদের বিস্তর যায় এসে যায়। ওইটা কি হলো, কার কতটা বড় বাড়ি হলো, কার কতটা ছোট জায়গা হলো, এইসব নিয়ে তাদের অনেক চিন্তা ভাবনা থাকে। কিন্তু কিছু লোক থাকে, দেখবে, তারা যদিও রেয়ার, তাদেরকে আমরা খুব কম দেখতে পাই আমাদের সমাজে। তো তাদের প্র্যাকটিক্যালি এই সব বিষয়বস্তুতে কিছু যায় আসে না। এই এই যে যায় আসে না, তারাই পৃথিবীর নিয়মের বহির্ভূত। তাদের ধনের ধনভার, অর্থাৎ তাদের ধনী কেন তার ধনভার সইতে পারছে না, সেটা নিয়েও সে চিন্তিত নয়। আবার দারিদ্রতা দূরীকরণ করার জন্য মানুষগুলোর পাশে যে দাঁড়াতে হবে, সেটাও তার চিন্তার বিষয় না। সে এগুলোর অনেক ঊর্ধ্বে থাকে। সেজন্যই বলছে, 1000 বছর আগেও আমাদের দেশে বৈরাগ্য মানেই ছিল বিস্তর। মানে যারা এইগুলো, এই বৈরাগ্য, অর্থাৎ সংসার বিমুখ যারা, তারা অনেক ছিল। এরা সমাজের সেই ভাগটা,
কোন ভাগটা না, যে ভাগ বৃহৎ ব্যবধান সইতে না পেরে, এই যে পৃথিবীতে ধনী দরিদ্র এদের যে বৃহৎ ব্যবধান, অর্থাৎ ধনী ক্রমশ দরিদ্র ধনী হচ্ছে, দরিদ্র ক্রমশ আরো দরিদ্র হচ্ছে, তাদের জীবনে দুঃখের শেষ থাকছে না, এই যে ব্যবধানটা, এরা এইগুলো নিয়ে চিন্তিত নয়, এরা এগুলো নিয়ে খুব একটা বেশি ভাবতেও পারে না। ছেঁড়া সুতোর ঘুড়ির মতন আকাশে নিরুদ্দেশ হয়ে যায়। অর্থাৎ এদের ছেঁড়া সুতোর ঘুড়ি কোনোদিন দেখলে দেখবে তাদের কোনো লক্ষ্য থাকে না, এলোমেলো উড়ে চলে, কোন দিকে পড়বে কেউ জানে না। অর্থাৎ যখনই সেটা লাটাইয়ের ঘুড়ির সাথে বাঁধা, যতক্ষণ ততক্ষণ সে জানে আমাকে কোন দিকে যেতে হবে, আমার ডেস্টিনেশন আছে, আমার ফেরারও পথ আছে। কিন্তু যেই সে সুতো থেকে ছিন্ন হয়ে যায়, অর্থাৎ তার কোনো অভীষ্ট লক্ষ্য থাকে না। এরা ধনী লোকের ধনভার লাঘব করে দারিদ্রের দারিদ্রতা লাঘব করেনি। মানে এরা বড় লোকদের এত অর্থ প্রাচুর্য নিয়ে এরা মাথা ব্যথা নয়, ধনী গরিবদের আহ দারিদ্রতা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। প্রকৃতির অনাদ্যন্ত এই যে সাধনা, এই ভারসাম্য সাধনায় প্রকৃতির সাথে সন্ন্যাসী যোগ দেয় না। অর্থাৎ প্রকৃতির এই যে বিরাট ব্যবধান, এই ব্যবধানের সঙ্গে সন্ন্যাসী যোগ দেয় না, মানে কি, যারা ওই বৈরাগী তাদের এদের সাথে কোনো যোগসূত্র নেই, কেন এটা হলো কেন এটা হলো না, এসব নিয়ে তাদের বিশেষ মাথা ব্যথা ট্যাথা নেই। সেই জন্যই বলছে সে জগতে প্রতিদিন বড় বড় নক্ষত্র ভাঙছে মহাশূন্য, মানে একটা দৈনন্দিন জীবন, মানে কি বলতো, সেখানে জন্ম আছে মৃত্যু আছে, সেখানে নদীর পাড় ভাঙা আছে, কোথাও নদী তার বদ্বীপ, কোথাও দ্বীপ তৈরি করছে। তার মানে একদিকে সৃষ্টি আছে, একদিকে ধ্বংস আছে, দুটোই আছে, এবং দুটো খুব সাইমলটেনিয়াসলি চলে। যেহেতু চলে, তাই এদের ব্যাপারটা কিরকম হয়, এই যে সাধনা এবং এই যে দুঃখ ভোগ করা, বা এদের যে দুঃখ ভোগ করছে যে তাদের আমি সুরাহা করব, এইসব চিন্তা তাদের থাকে না। এবং প্রকৃতির এই বিরাট ব্যবধান, কেন গ্রহ নক্ষত্র ধ্বংস হচ্ছে, কেন সৃষ্টি হচ্ছে, এইসব নিয়ে তাদের বিশেষ কোনো মাথা ব্যথা নেই। তাহলে এই সন্ন্যাসী চিরকালের মতো সিদ্ধি চায়। এই সিদ্ধি চায়টা কিসের থেকে সিদ্ধি চায়? নেই, প্রাত্যহিকতা থেকে তারা মুক্তি চায়। তাদের কাছে প্রাত্যহিকতা বড় বেশি যন্ত্রণা। মহাশূন্যের গর্ভে বড় বড় নৌকা ডুবি, মানে কোথাও না কোথাও নৌকা ডুবি হচ্ছে, কোথাও মানুষ জন্ম নিচ্ছে, এই জন্ম মৃত্যু, এই যে চলছে সাইকেলটা, কোথাও গ্রহ পরমাণু অণু নব নব গ্রহ নক্ষত্র গড়ে উঠছে, ছোট ছোট প্রবাল ক্লিট মিলে অপূর্ব প্রবাল দ্বীপ গেঁথে তুলছে। এই প্রতিদিনের খেলা ঘরে সন্ন্যাসীকে কেউ পাবে না। অর্থাৎ এই প্রতিদিনের নিত্য নৈমিত্তিকতায় কোথাও সন্ন্যাসী নেই। সে তার কাঁথা কম্বল, মানে সন্ন্যাসীর সহায় সম্বল কি, তার ওইটুকু জিনিস, সেটা তাই বলছে সে তার ওই কাঁথা কম্বল ছাল বাকল আঁকড়ে ধরে বিভাগী হয়ে গেছে, মানে সে সবকিছু ত্যাগ করে চলে গেছে। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা যখন প্রেসি লিখবো, এটা কি ধরনের প্যাসেজ আমি একটু আগে যখন বলেছিলাম, এটা হচ্ছে সেই ভাবধ্বনি, অর্থাৎ যেখানে অন্তর্নিহিত ভাবটাই প্রধান। এবার যেহেতু এটা ভাবধ্বনি, তাই এখানে কি হয়েছে না, এখানে অন্তর্নিহিত ভাবটাই কি হয়েছে, ফুটে উঠেছে। প্রেসির ক্ষেত্রে কিন্তু নামকরণ খুব গুরুত্বপূর্ণ। এবং নামকরণ কিভাবে দিতে হয়, অন্তর্নিহিত ভাব থেকে নামকরণ হবে। অন্তর্নিহিত ভাব কি, এই যে আমরা প্যাসেজটা বুঝলাম, এর কনসেপ্টটা বুঝলাম, এর উপরে আমাদের নামকরণ তৈরি হবে। এই নামকরণটাকে আমরা কিভাবে দেখব,
দেখো, এই যে আমি একটু আগে বললাম প্রেসিতে আমাদের কি করতে হবে না, ভালো করে কন্টেন্টটা বুঝে কন্টেন্টের এই যে বিষয়বস্তু রয়েছে না, বিষয়বস্তু থেকে একটা নামকরণ দিতে হবে। দেখবে প্রশ্নপত্রে, ক্লার্কশিপে প্রশ্ন থাকে যে এই নামকরণটাকে কি করা হয়, দেখবে আলাদা করে 5 নাম্বার থাকে। কি করে বুঝলাম, আমাদের দেখবে যখন সারাংশটা লেখা হয় সেখানে প্রশ্ন থাকে যে নামকরণ সহ সারাংশ লিখুন, দেখবে এই প্রশ্নটা থাকে। তাহলে নামকরণটার জন্য ওরা আলাদা করে নাম্বার দেয়, 5 নাম্বার থাকে। কন্টেন্টটাকে আমরা যেভাবে রিড করছি, আমরা যেভাবে বুঝছি, সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, একটা সুটেবল নামকরণ দিতে হবে। এবং এই নামকরণটাকে কিভাবে ভাবতে হবে, নামকরণটাকে দেখতে হবে আমি যে বিষয়বস্তুটাকে যেভাবে দেখছি, যেভাবে ভাবছি, নামকরণটা কি ঠিক সেইভাবেই যাচ্ছে। মানে আমি কন্টেন্টটা লিখছি একভাবে, নামকরণ দিচ্ছি আর একভাবে, এগুলো যেন না হয়। অর্থাৎ বিষয়বস্তুর সাথে নামকরণের যেন বিস্তর ফারাক হয়ে গেল, সেটা যেন না হয়। বিষয়বস্তুর সাথে নামকরণ কিন্তু একদম মিলবে, কাছাকাছি যাবে, মানে দুটো দুদিক দিয়ে হাঁটছে, এটা যেন মনে না হয়। দেখো তাহলে আমি কিভাবে, দেখো নামকরণটা হলো চিরমুক্তির সাধনা। কেন কথাটা বললাম, দেখো এখানে, এখানে যে বৈরাগীদের নিয়ে কথাটা বলা হয়েছে, সেই বৈরাগী বলতে কাদেরকে বোঝানো হয়েছে, সন্ন্যাসীদের। তারা প্রকৃত অর্থে কি এখানে বোঝাতে চেয়েছে, চিরমুক্তি, অর্থাৎ এই নিত্য নৈমিত্তিক পৃথিবী থেকে তারা কি করে মুক্তি পেতে পারে। আমি সেই রকম টেক্সটটা অনুযায়ী তার নামকরণ দেব। নামকরণ কিন্তু 2 থেকে 3টে শব্দের মধ্যে হবে, তার বেশি না। প্রকৃতির সাধনা হলো ভারসাম্য রক্ষার সাধনা, কিন্তু সন্ন্যাসীর সাধনা হলো চিরমুক্তির সাধনা। পৃথিবী কিন্তু কি করে, ভারসাম্য রক্ষা করে। ওই যে বললাম, একদিকে হয়তো ও প্রাচুর্যের অভাব নেই, অন্যদিকে হয়তো ক্ষুদ্রমাত্র সম্পদটুকুও নেই। অর্থাৎ দুটো দিকে এই যে পার্থক্য, দুটো দিকের এই যে পার্থক্য, এই পার্থক্যের জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে আমার পার্থক্যটা প্রকৃত অর্থে কোথায়, সেটা কিন্তু বুঝতে হবে। তাই জন্য কথাটা এখানে কি বলেছি, তাই প্রকৃতির প্রতিদিনের খেলাঘরে প্রতিনিয়ত যে ভাঙা গড়া খেলা চলছে, সেখানে সন্ন্যাসীর কোনো ভূমিকা নেই। তাই প্রতিদিনের প্রকৃতির প্রতিদিনের খেলাঘরে, অর্থাৎ এই যে এখানে বলেছে যে প্রতিদিনের খেলাঘরে কি হচ্ছে, জন্ম মৃত্যু, ভাঙা গড়া, অণু পরমাণু, সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এই যে সাইমultaneously জিনিসটা চলছে, সেখানে সন্ন্যাসীর কোনো ভূমিকা নেই। অর্থাৎ সমাজে যে বৈষম্য চলছে তাকে লাঘব করার চেষ্টা তিনি কখনো করেননি, বরং সবকিছু ত্যাগ করে বৈরাগ্যের অভিমানকে সম্বল করে
চলে গেছেন আমাদের দৃষ্টিশক্তির আড়ালে। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা দৃষ্টিশক্তি এটার এটাকে পেছনে ফেলে অনেকটা দূরে চলে গেছেন এবং এগুলোর থেকে তার চিন্তা ভাবনা অনেকটা ঊর্ধ্বে। কনসেপ্টটা বুঝতে পেরেছো? কিভাবে প্রেসিটা ভাববে বা চিন্তা করবে জায়গাটা বুঝতে পেরেছো? কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, নাম কি মাত্র দুটো থেকে তিনটে অক্ষরই দিতে হবে, মানে শব্দেই হ্যাঁ, দিতে হবে? হ্যাঁ, খুব বেশি নামকরণ আমরা করতে পারি না। খুব বেশি নামকরণ আমরা করতে পারবো না। আর কোনো প্রশ্ন? দেখো, নেক্সট, দেশ সম্বন্ধে একটা কথা খুব স্পষ্ট করে বুঝতে হবে, সেটা কেবল মাটি দিয়ে গড়া নয়। আমি যেটা রিডিং করছি প্রথমে শুনবে, শুনে তোমরা কিন্তু নামকরণটা একটু বলবে, তারপরে আমি জিনিসটাকে এক্সপ্লেন করব বা তোমরা কিভাবে বুঝেছো একটু বলবে, আমি তারপরে বলবো। মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়ে গড়া। দেশকে ভালোবেসে ভালোবাসতে হলে সর্বাগ্রে প্রয়োজন, সর্বাগ্রে দেশের মানুষকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ। দেশের জনবল একটা মস্ত বড় বল। ভারতবর্ষ আকারে কত বৃহৎ তা তোমাদের জানা আছে। জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম দেশগুলির অন্যতম। তোমরা বোধহয় জানো এ দেশে প্রায় 50 কোটি মানুষের বাস। সারা পৃথিবীর লোক সংখ্যা ধরলে দেখা যায় তার প্রায় 1/6 বাস করে ভারতবর্ষে। অর্থাৎ প্রত্যেক 6 জন মানুষের মধ্যে একজন ভারতবাসী। গর্ব করার মতো বটে, কিন্তু সবসময় শুধু সংখ্যাতেই কাজ দেয় না। দেখছো তো, মাত্র 5 কোটি ইংরেজ 40 কোটি ভারতবাসীর ওপর কত বৎসর রাজত্ব করে গেল। তার একমাত্র কারণ আমাদের মিল ছিল না। বলো দেখি কি নামকরণ হতে পারে। ভারতবাসীর ঐক্য। বৈচিত্র্যময় ভারত। বৈচিত্র্যময় ভারত, ঠিকঠাক। তারপর বলো আর। ম্যাম, আমার দেশ আমার ভারতবর্ষ। নামকরণ ছোট হবে। নামকরণ ছোট।
বলো। আর কেউ কোনো নামকরণ দেবে? দেখো, দেশের শক্তি প্রকৃত অর্থে কন্টেন্টটাকে কি বোঝাতে চেয়েছে? বোঝাতে চেয়েছে দেশ সম্বন্ধে একটা কথা খুব স্পষ্ট। আমরা দেশ বলতে কি বুঝি? মাটি। দেশ বলতে বুঝি হচ্ছে কাঁটা তারের বেড়া। কিন্তু প্রকৃত দেশ এগুলোকে বোঝায় না। এর অনেক ঊর্ধ্বে হলো দেশ। দেশ বলতে কিন্তু বোঝায় দেশের মানুষ এবং তাদের মধ্যে ঐক্যবদ্ধতা। ওই জন্যই কথাটা বলেছে যে দেশটা কেবল মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়ে গড়া। দেশকে ভালোবাসতে হলে সর্বাগ্রে দেশের মানুষকে ভালোবাসতে হবে। প্রথমে দেশের মানুষকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ, অর্থাৎ মানুষই প্রধান। দেশের জনবল একটা মস্ত দেশের জনবল একটা মস্ত বড়, স্বাভাবিক। দেশের মানুষই তার সবচেয়ে বড় শক্তি। ভারতবর্ষ আকারে এত বৃহৎ তা তোমাদের জানা আছে। জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম দেশগুলির, এইগুলো হচ্ছে ইনফরমেশন যেটা আমরা জানি। তোমরা বোধহয় জানো এদেশে প্রায় 50 কোটি মানুষের বাস, যদিও এখন এটা অনেকটা বদলে গেছে। লেখক যে সময়ের কথা বলছেন তখনকার বলেছেন। সারা পৃথিবীর লোক সংখ্যা ধরলে দেখা যায় তার প্রায় 1/6 বাস করে ভারতবর্ষে, অর্থাৎ প্রত্যেক 6 জন মানুষের একজন ভারতবাসী। গর্ব করার মতন বটে, কিন্তু সবসময় শুধু সংখ্যাতেই কাজ দেয় না। এবার বলে কেন কথাটা বলছে যে সংখ্যা দিয়ে কি হবে? ইংরেজদের মধ্যে যে ঐক্য ছিল তবেই তারা কি করতে পেরেছে? 200 বছর আমাদের ওপর রাজত্ব করতে পেরেছে। ওদের থেকে তো আমরা সংখ্যায় এত বেশি, ওদের অনেক বেশি। মাত্র 5 কোটি ইংরেজ 40 কোটি ভারতবাসী, মানে 8 গুণ ওপর রাজত্ব করেছে। কিন্তু তাতে কি কোনো পার্থক্য ঘটেছে? ঘটেনি। তাহলে কি হয়েছে যে তাদের ইউনিটি, তাদের ঐক্যতা, সেটা কি করেছে? সেটাই কিন্তু তাদেরকে টিকে থাকতে, তাদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে। তাহলে কন্টেন্টটা ওই জন্য কি নামকরণ দিয়েছি? দেশের শক্তি। ঐক্যবদ্ধ জনগণই দেশের প্রধান শক্তি। এই সুজলা সুফলা মৃত্তিকা নির্মিত দেশ, ওই যে বলেছে দেশ মাটি দিয়ে গড়া না, তার জনগণের ঐক্যের গুণে হয়ে উঠতে পারে সকলের সেরা দেশ। দেশের জনগণের প্রতি প্রীতি দেশপ্রীতি। মানব সম্পদ দেশের শ্রেষ্ঠ সম্পদ। মানব সম্পদ বলতে কি বোঝায়? মানুষ। তারাই কিন্তু দেশের শ্রেষ্ঠ সম্পদ। বৃহদায়তনের দেশ ভারতবর্ষে জনসংখ্যা 50 কোটি বিশ্বের জনসংখ্যার 1/6, অর্থাৎ অনেক কম। কিন্তু ঐক্যবদ্ধ 50 কোটি ভারতবর্ষ মাত্র 5 কোটি ইংরেজদের কাছে দীর্ঘস্থায়ী দাসত্বে ছিল বন্ধু। এটার কারণ কি? ঐক্যতার অভাব। তাহলে দেখো, আমি এই কথাটাই বলেছি নিজের মতন করে, নিজের ভাষায়।
একটা কথা মাথায় রাখবে, আমরা কিন্তু প্যাসেজের ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারি না। ছোটবেলায় যেমন আমরা প্রেসি যখন লিখতাম, কোনো ইয়েকে তুলে বসিয়ে দিতাম, সেটা কিন্তু বর্তমানে করা যায় না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, বুঝে তারপরে কি করতে হবে না, আমরা যখন বুঝে নিয়ে লিখবো, তখন কিন্তু আমাকে প্যাসেজের কনসেপ্টটাকে ভালো করে বুঝে নিয়ে লিখতে হবে, কারণ ওটাই কিন্তু আসল বিষয়। আচ্ছা, দেখ, নেক্সট, ধর্ম বলে দেখো, ধর্ম বলে মানুষকে যদি শ্রদ্ধা না করো, তবে অপমানিত ও অপমানকারী কারোর কল্যাণ হয় না। কিন্তু ধর্মতন্ত্র বলে মানুষকে নির্দয়ভাবে অশ্রদ্ধা করিবার বিস্তারিত নিয়মাবলী যদি নিখুঁত করিয়া না মানো, তবে ধর্মভ্রষ্ট হইবে। ধর্ম বলে মানুষকে নিরর্থক কষ্ট যে দেয়, সে আত্মাকেই হনন করে। কিন্তু ধর্মতন্ত্র বলে যত অসহ্য কষ্টই হোক, বিধবা মেয়ের মুখে যে বাপ মা বিশেষ তিথিতে অন্ন জল তুলিয়া দেয়, সে পাপকে লালন করে। ধর্ম বলে অনুশোচনা ও কল্যাণ কর্মের দ্বারা অন্তরের বাহিরে পাপের শোধন। কিন্তু ধর্মতন্ত্র বলে গ্রহণের দিনে বিশেষ জলে ডুব দিলে কেবল নিজের নয়, 14 পুরুষের পাপ উদ্ধার। ধর্ম বলে সাগরগিরি পার হইয়া পৃথিবীটাকে দেখিয়ে লও, তাতেই মানবে মনের বিকাশ। ধর্মতন্ত্র বলে সমুদ্র যদি পারাপার করো, তবে খুব লম্বা করিয়া নাকে খড় দিতে হইবে। ধর্ম বলে যে মানুষ যথার্থ মানুষ, সে যে ঘরেই জন্মাক পূজনীয়। ধর্মতন্ত্র বলে যে মানুষ ব্রাহ্মণ, সে যত বড় অভাবজনই হোক, মাথায় পা তুলিবার যোগ্য। অর্থাৎ মুক্তির মন্ত্র পড়ে ধর্ম, আর দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র। কি বুঝেছো তোমরা এটা, আমি যেটা বললাম? তোমাদেরকে যদি বলতে বলা হয় এর নামকরণ কি দেবে, বা কন্টেন্টটা কি নিয়ে বলতে বলেছে, একটু বলো দেখি। ধর্মতন্ত্র থেকে প্রকৃত ধর্মের দিকে যেতে বলা হয়েছে। হুম, ধর্মতন্ত্র থেকে প্রকৃত ধর্মের দিকে যেতে বলা হয়েছে। নামকরণ কি দিতে পারি? ধর্মতন্ত্রই অধর্ম। উম, প্রকৃত ধর্ম। উম, হুম, ঠিক আছে। আর
ধর্মই মুক্তি। উম, আগেরটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর কন্টেন্টটাকে কিভাবে আমরা এক্সপ্রেস করব? মানে ধর্মতন্ত্র মানুষকে প্রকৃত আহ, মনুষ্যত্বের পথ দেখায় না, এইভাবে শুরু করব, এবং যেটা যে যে যেগুলো বলা হয়েছে সেগুলোকে একটু ঘুরিয়ে লিখবো আর কি। হুম, দেখো, অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাইছে বলতো? বলছে ধর্ম বলে মানুষকে যদি শ্রদ্ধা করি, শ্রদ্ধা না করে অপমানিত করি, অপমানকারী কারো কল্যাণ হয় না। মানে মনুষ্য ধর্ম তো বলে যে কাউকে অপমান করো না। তাহলে সেটা বলতে চাইছে যে তুমি কাউকে অপমান করো না, তাহলে সেটা কি হবে তোমার? না, সেটা কিন্তু তোমার জন্য খুব কল্যাণকর হবে। কিন্তু ধর্মতন্ত্র বলে মানুষকে নির্দয়ভাবে অশ্রদ্ধা করিয়ে বা বিস্তারিত, মানে নির্দয়ভাবে অশ্রদ্ধা মানে কি? নিচু জাত হলে তার ছায়া মারানো যাবে না, তার হাতে জল খাওয়া যাবে না, এই যে সব বিবিধ নিয়ম কানুন, তার মানে কি নির্দয়ভাবে অশ্রদ্ধা করিবার বিস্তারিত নিয়মাবলী যদি নিখুঁত করিয়া না মানো, ধর্ম ভ্রষ্ট হইবে, মানে তোমার ধর্ম চলে যাবে। ধর্ম বলে জীবনকে নিরর্থক কষ্ট দেয় সে আত্মাকেই হনন করে। মানে এই ধর্ম বলতে চাইছে যে সেখানে মানুষই ভগবান, এবং মানুষকে কষ্ট দেওয়া অন্যায়। অন্যদিকে আবার বলছেন, ধর্মতন্ত্র বলছে ধর্মের নিয়মই সর্বস্ব, সেখানে নিয়মই সবকিছু, সেখানে মানুষ তুচ্ছ। তুমি যদি নিয়ম না মানো, তাহলে তুমি ধর্মের বিরূপ আচরণ করছো, অর্থাৎ সেখানে মানুষের থেকে ধর্ম বড়। কিন্তু প্রকৃত অর্থে যেটা ধর্ম বলে, যা জীবনকে ধারণ করে, সেখানে কিন্তু মানুষকে বড় করে দেখা হয়। এই যে এখানে যে উদাহরণটা দিয়েছে, আমরা এই উদাহরণটা ব্যবহার করব না। এখানে কি বলতে চেয়েছে বলতো? এখানে বলতে চেয়েছে যে কিন্তু ধর্মতন্ত্র বলে যত অসহ্যই কষ্টই হোক, বিধবা মেয়ের মুখে যে বাপ মা বিশেষ তিথিতে অন্ন জল তুলিয়া দেয়, সে পাপকে লালন করে। মানে কি? এই যে বিধবা হয়ে জন্মালে, মানে বিধবা হলে সে কি করতে হয়? তাদেরকে ওই একাদশী মানতে হয়, বিভিন্ন তিথিতে তারা জল খাবে না, তারা কিছু খাবে না। এবার সেই তিথিতে যে সকল বাবা মা মেয়ের কষ্ট সহ্য না করতে পেরে, না দেখতে পেরে তাদের মুখে খাবার তুলে দেয়, তারা পাপ করে। এটা বলছে ধর্মতন্ত্র। তাহলে মানুষকে কষ্ট দেয়, নির্মম ভাবে অত্যাচার করে, এটাই ধর্মতন্ত্র। কিন্তু ধর্ম সেটা বলে না। ধর্ম কিন্তু মানুষকে অনেক সহজ, স্বাভাবিকভাবে দেখতে শেখায়। এই যে গ্রহণের দিনে বিশেষ জলে ডুব দিলে সেখানে বিশেষ পুণ্যি লাভ হবে, এগুলো সবই হচ্ছে ধর্মতন্ত্র, যেখানে মানুষকে ছোট করে দেখা হয়, মানুষের থেকে ধর্ম বড়। দিয়ে কি বলছে দেখো, ধর্ম বলে যে মানুষ
যথার্থ মানুষ, এই যে ধরো আমি একটু উদাহরণ দিই, ধরো এপিজে আব্দুল কালাম, এনার মতন মানুষকে সম্মান করার জন্য আমাদের কি কোনো জাত ধর্ম কিছু দেখতে লাগে? লাগে না। ভারতবর্ষ কেন, মানে সব মানুষই, তিনি যে ধর্মেরই মানুষ হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি পূজিত হন। স্বামী বিবেকানন্দ ধর্ম বর্ণ নির্বিশেষে পূজিত হন। তাহলে এখানে কিন্তু ধর্ম অনেক ছোট হয়ে যায়। এইখানে যে উদাহরণ, এগুলো কিন্তু সব উদাহরণ। এই যে ধর্মতন্ত্র বলে সমুদ্র যদি পারাপার করো তবে খুব লম্বা করিয়া নাক্ষর দিতে হইবে। মানে এটা আগেকার দিনের নিয়ম ছিল যে কালাপানি পার অর্থাৎ সমুদ্র পার করেছে, তাকে নাক্ষর দিতে হবে। এই সবই বলে কি ধর্মতন্ত্র, কিন্তু এগুলো কোনোটাই ধর্ম নয়। ধর্মের সার বস্তুটা এখানে কোথাও নেই। কি আছে? অন্তঃসার শূন্য, অর্থাৎ যেখানে অন্তঃসার কিছু নেই, একটা ফাঁপা খোলস রয়েছে। ওই জন্য লাস্ট লাইনটা কি বলেছে? মুক্তির মন্ত্র পড়ে ধর্ম। সে কিন্তু মানুষকে প্রকৃত মুক্তির মন্ত্র দেখা, দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র। নাম কি দিয়েছি? ধর্মতন্ত্র। এই যে ধর্ম মানুষকে শ্রদ্ধা করতে শেখায়, ধর্মতন্ত্রে অশ্রদ্ধা করবার নিয়মাবলী রয়েছে। ধর্ম অপরকে কষ্ট দিতে নিষেধ করে, ধর্মতন্ত্র অসহায়কে কষ্ট দেওয়ার বিধান দেয়। ধর্ম জনসমাজকে জানতে বলে, ধর্মতন্ত্র মানুষকে নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ রাখে। ধর্ম মানুষকে গুরুত্ব দেয়, ধর্মতন্ত্র জাতির বিভাজন করে। ধর্ম মানুষের মুক্তির কথা বলে, ধর্মতন্ত্র দাসত্বে আবদ্ধ রাখতে চায়। তাহলে দেখো এখানে আমরা কি কি দেখলাম? যে কথাগুলোকে বলেছে, যে উদাহরণগুলোকে দিয়েছে, সেগুলোকে আমি কিভাবে এখানে এক্সপ্রেস করলাম? সেগুলোকে কিন্তু আমি না তুলে আমি জাস্ট বিষয়বস্তুটাকে বুঝিয়ে দিলাম। বুঝতে পেরেছো? ম্যাডাম, লেখাটা আরেকবার দেখান না। হুম হুম লেখাটা আরেকবার দেখান না। হুম জিনিসগুলো বুঝতে পেরেছো? দেখো শেষ। যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। আমাদের দেহ
3.5 হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই 3.5 হাত পরিমাণের গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয়। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে, অর্থাৎ যতটুকু কেবলমাত্র শিক্ষা অত্যাবশ্যক তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না শিখাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালক থাকিয়া যায়। বলো তো কি বলতে চাইছে? মানে কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের বাইরের যে জ্ঞান সেই জ্ঞানও সঞ্চয় করা উচিত। নামকরণ কি হতে পারে? মুক্ত মানব জীবন। হুম হুম। মুক্ত মানব জীবন। এখানে মুক্ত ঠিক বোঝায়নি, ঠিক করে বলো। দেখো কি বলছে, যতটুকু আবশ্যক। দেখবে মানুষকে যখন কবর দেওয়া হয়, তো সেখানে কতটুকু তার কবরের জায়গা লাগে? 3.5 হাত। কিন্তু তা বলে কি আমরা 3.5 হাতের ঘর বানাই? বানাই না। আমরা ঘর কিন্তু তার থেকে অনেক বেশি জায়গার বানাই। ওই জন্যই বলছে যতটুকু আবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নয়। শিক্ষার ব্যাপ্তির প্রয়োজনীয়তা, এরকম নামকরণ করা যেতে পারে ম্যাডাম। শিক্ষার ব্যাপ্তির প্রয়োজনীয়তা। করা যেতে পারে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন, মানে আমরা কিছুটা নিয়মের মধ্যে আবদ্ধ থাকি, আবার কিছুটা স্বাধীন থাকি। আমাদের দেহ 3.5 হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক 3.5 হাত পরিমাণের, মানে ওই বললাম, তা বলে কি আমরা 3.5 হাতের কেউ ঘর বানিয়ে থাকি সেখানে? না। নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয়। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে, অর্থাৎ যতটুকু কেবলমাত্র শিক্ষা অত্যাবশ্যক, অর্থাৎ ধরো স্কুলের পাঠ্যপুস্তক, ঠিক ততটুকুর মধ্যে যদি আমরা শিক্ষাটাকে আবশ্যক করে রাখি, বেঁধে রেখে দিই, তাতে কারোর প্রকৃত জ্ঞান হয় না। তার জন্য কি দরকার? স্বাধীন পাঠ না শিখলে, মানে সে যদি অন্য বই না পড়ে, ভালো করিয়া মানুষ হইতে পারে না, তাহলে তার কিন্তু ওই মানে প্রকৃত মানুষ হওয়া হয়ে ওঠে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত তাহলে কি লাগে? স্বাধীন পাঠ। বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধি বৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণ বালক থাকিয়া যায়। মানে বয়স বেড়েছে, কিন্তু তার প্রকৃত অর্থে যে ম্যাচুরিটি, সেটা কিন্তু আসে না। শিক্ষা ও স্বাধীন পাঠ। মানব জীবন নানা রকম প্রয়োজনীয় বন্ধন ও শৃঙ্খলে আবদ্ধ থাকে। মানুষের স্বাস্থ্য আনন্দের জন্য স্বাধীন চলাফেরা অনেকখানি স্থান প্রয়োজন। শিক্ষা সম্পর্কেও এ কথা সমানভাবে প্রযোজ্য। শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য
অত্যাবশ্যক শিক্ষার সঙ্গে স্বাধীন পাঠ যুক্ত করতে হবে, অর্থাৎ যেটা প্রয়োজন আবশ্যক সেটাকে যুক্ত করতে হবে। বুঝতে পেরেছো? আমি আজকে তোমাদেরকে একটু সারাংশ অনেকগুলো দেখালাম, যে জিনিসটাকে নিয়ে আমরা কিভাবে আলোচনা করতে পারি, কিভাবে দেখতে পারি, কিভাবে সেটাকে নিয়ে ভাবতে পারি, লেখাগুলো কেমন হবে। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে নিয়ে তোমাদের কাছে একটু তুলে ধরলাম। কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, ঠিক আছে। ওকে, গুড নাইট এভরিওয়ান।